ইনজুরি 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 হওয়ার সময় ওয়ার্ক প্লেসে ইনজুরি হলে এমপ্লয়ারকে অনেক দায়িত্ব নিতে হয়, সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। পরের এই স্লাইডটা দেয়। আজকের এজেন্ডা হচ্ছে কম্পেনসেশন ফর ইনজুরি এন্ড পেমেন্ট প্রসিডিউর, ইন্স্যুরেন্স এন্ড দি ম্যাটারনিটি বেনিফিট। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। আপনি ওয়ার্ক প্লেসে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনার শিকার হলে সেই ক্ষেত্রে এমপ্লয়ারের দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। এখন আপনি যদি অ্যালকোহলিক থাকেন, এই যে এখানে বলা আছে এমপ্লয়ার শ্যাল বি লায়েবল টু পে কম্পেনসেশন ফর এনি অকুপেশনাল ইনজুরি। ওয়ার্ক প্লেসে আপনি ইনজুরি হলে এমপ্লয়ারকে লাইবিলিটি শোল্ডার করতে হয়। এমপ্লয়ার শ্যাল নট লায়েবল, যদি আপনি নেগলিজেন্সি থাকে আপনার, আপনি যদি ড্রাঙ্কার থাকেন, অ্যালকোহলিক থাকেন, আপনি যদি আপনাকে যে সেফটি মেজার, যে সেফটি ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে বলছে, আপনি সেগুলি পড়েন নাই বা সেগুলি ব্যবহার করেন নাই। আবার অনেক সময় এমপ্লয়ার যদি সেফটি ইকুইপমেন্ট যদি প্রোভাইড না করে, তাহলে এমপ্লয়ার তো এমনি লায়াবল। আর এনি ডিজিজ নট ডিরাইভ ফ্রম অকুপেশন, আপনার এমন একটা ডিজিজ যেটা অফিস থেকে ক্রিয়েট হয়নি, আপনার শরীরে অনেক আহ, বিভিন্ন ইনফেকশন হইতে পারে, সেগুলিতে এমপ্লয়ার লায়াবল না। তবে একটা জিনিস আমাদের দেশে, মানে এই ক্ষতিপূরণের বিষয়টা আইনে যেভাবে আছে প্র্যাকটিক্যালি ওইভাবে অ্যাড্রেস করা হয় না। প্র্যাকটিক্যালি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো লাইবিলিটি হলে, হসপিটালাইজেশন হলে হসপিটালাইজেশনের একটা হসপিটালাইজেশনটা অনেক সময় এমপ্লয়াররা দিয়ে দেয়। আর এর বাইরে খুব একটা কিছু করতে দেখি নাই আমি কর্মসূত্রে। অ্যাক্সিডেন্টাল হাত ইনজুরি, লেগ ইনজুরি, বা কোথাও যারা কনস্ট্রাকশনের সাথে আছেন, তাদের অনেক সময় রুফটপ থেকে পড়ে যায় ওয়ার্কার, তখন বাঁচলে একরকম, আর না বাঁচলে আর একরকম, কারণ যেহেতু এগুলি অ্যাক্সিডেন্টাল, এগুলির সাথে পুলিশিং ডিপার্টমেন্টের সাথে নেগোসিয়েশন রাখতে হয়। আমি একটা অর্গানাইজেশনে, আমার একটা সিস্টার ছিল বিল্ডার্স, সেখানে প্রায় সময় এই কর্ম মানে ওয়ার্কাররা উপর থেকে পড়ে যাইতো এবং তাদের মেজার থাকে না, কারণ বিল্ডার্সরা কি করে, তারা আবার থার্ড পার্টির কাছে এইসব ওয়ার্কটা মানে লিজ দিয়ে দেয়। তো ওরা মনে করে যে ওখানে লেখে যে কন্ট্রাক্টর উইল শোল্ডার ডাউন এনি অ্যাক্সিডেন্টাল, কিন্তু যখন কোনো এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, তখন কন্ট্রাক্টরের লোক সহ কন্ট্রাক্টররা সব ওয়ার্কপ্লেস থেকে পালাই যায়। তখন সাইনবোর্ড তো অমুক অমুক বিল্ডার্স, তখন পুলিশ এসে বিল্ডার্স কে ধরে। এই আর কি। তা আমি এরকম অনেকগুলা ক্ষেত্রেই দেখলাম যে কন্ট্রাক্টর পালাই যায়, তখন হসপিটালাইজেশন, পুলিশিং, সমস্ত বিভাগ, অ্যাডমিন বা এইচআর কেই এগুলি শোল্ডার করতে হয় প্র্যাকটিক্যালি। অ্যাক্সিডেন্টাল কেসে এরকমই আমরা ফিজিক্যালি দেখছি। আর অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি আবার আরেকটা অ্যাক্সিডেন্টে দেখলাম আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হলো, হসপিটাল থেকে আবার বাড়িতে গেল, কিন্তু বাড়িতে যেই মারা গেছে, কিন্তু তখন আর কোম্পানি যেহেতু আর ওই সময় আর খোঁজ খবর রাখে না, তখন তার যে নিজের সার্ভিস বেনিফিট সেটাই দিয়ে দেয়, অ্যাক্সিডেন্টের কথা ভুলে যায়। কারণ আমাদের দেশের সব মানুষ তো সব কিছু, আইনে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে, মানুষ তো এগুলি সম্বন্ধে অত অ্যাওয়্যার, বুঝতে পারছেন? মানুষ যদি এগুলি জানে, কারণ আমাদের দেশে তো অফিস আদালতে ট্রেনিং দেওয়া হয় না এমপ্লয়ীদের, তাদের কি বেনিফিট, কি সার্ভিস, কি সার্ভিস বেনিফিট, এগুলি সম্বন্ধেই তাদেরকে তারা জানে না। আমরাও অনেক অর্গানাইজেশনে যখন আর্লি লাইফে কাজ করতাম, আমরাও জানতাম না, কারণ অর্গানাইজেশনরা ওই সমস্ত বেনিফিট, লং টার্ম বেনিফিট, এমনকি আমরা কি রকমের ছুটি পাবো, সেগুলিও তখন আমাদেরকে এই জাতীয় ট্রেনিং দেয় না। ট্রেনিং দেয় হচ্ছে তার ওয়ার্ক রিলেটেড, আর তার নিজের পাওনা, এমপ্লয়ির পাওনা ফ্যাসিলিটিস, এগুলি সম্বন্ধে কোনো ট্রেনিং দেয়া হয় না আমাদের দেশে সাধারণত।
আর প্রাইভেটরা তো খুব একটা ট্রেন আপ করতে চায় না, কর্পোরেটরা করে, কিন্তু প্রাইভেটরা, আমাদের দেশে এখনো কর্পোরেট কালচারটা অত ভালোভাবে বিল্ড আপ হয়নি। ওয়ার্ক প্লেস থেকে আপনি যদি অনেকগুলা ডিজিজ, আপনি যদি কন্টামিনেশন হন, আপনি যদি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যেমন ট্যানারিতে কাজ করেন, অ্যাসিডিক হয়ে আপনার শরীর খারাপ হতে পারে। এখানে অনেকগুলা লিস্ট আছে, রোগ হয়। বিভিন্ন টক্সিক কেমিক্যাল কারখানা, যেখানে আপনার কীটনাশক বানায়, তারপর অ্যাসিড বানায়, এইসব ফ্যাক্টরিতে কাজ করতে গেলে এমপ্লয়িরা অসুস্থ হয়। আপনি যদি কাজের 6 মাস কোনো অর্গানাইজেশনে কাজ করেন, 6 মাস, এবং তার দ্বারা যদি আপনি কোনো বিষ বিষক্রিয়া আক্রান্ত হয়ে কোনো রোগ রোগ আপনার মধ্যে হয়, তখন এমপ্লয়ারকে ওটা বিয়ার করতে হবে। 6 মাসের মধ্যে যদি আপনার শরীরে টক্সিকেটেড কোনো কিছু, বিভিন্ন রোগের নাম আপনার দেখেন, অ্যানথ্রাক্স, বিভিন্ন সালফাইড, কার্বনাইট, বিভিন্ন টক্সিক কেমিক্যালের সাথে সংস্পর্শে মানুষের অ্যাজমেটিক হয়, শ্বাসকষ্ট হয়, রেসপিরেটরি প্রবলেম হয়, আইতে প্রবলেম হয়, আহ, নাক নেজাল প্রবলেম হয়, অনেক সময় নিউরোপ্যাথি, মানুষের মস্তিষ্কেও অনেকগুলো প্রবলেম। তো এই জাতীয় প্রবলেম যদি হয়, সেটা মেডিকেয়ার ওনারকে বিয়ার করতে হবে। এটাই হচ্ছে আমাদের এই এই লাইবিলিটির পার্ট। লাইবিলিটির সামনে এটা গেলে আমরা ওই ক্যালকুলেশনের ক্ষেত্রে, এখন আমাদের এখানে ক্যালকুলেশন আছে, একটু সামনে গেলে ভালো হয়। ওয়ার্কাররা আমাদের শিডিউলে কি কি পাবে, লাইবিলিটি অফ দ্য এমপ্লয়ার টু পে কম্পেনসেশন, এখানে সব ওই রোগের কেমিক্যালদের তালিকায়, এই তালিকার ভিতরে যাদের পড়বে তারা ওই জাতীয় রোগে আক্রান্ত হইলে অফিসকে বিয়ার করতে হবে। পার্ট B শিডিউল 3 একই জিনিস। আমরা এই যে এরপরে আমরা 10 নম্বর স্লাইডে যাব। 10 নম্বর, এইটা হচ্ছে আমাদের কম্পেনসেশনের মেইন জিনিস। এখন এইটার জন্য আপনাকে একটা কনসেপ্ট, কেউ বলতে পারবেন মান্থলি অ্যাভারেজ পে বলতে কি বোঝায়? মান্থলি অ্যাভারেজ পে বলতে কি বোঝায়, মানে আমরা অ্যাভারেজ শব্দটা আসলে মাসিক গড় বেতন। তাইলে গড় বেতন বললে আমরা মনে করি যে মনে হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে ভাগ করে অ্যাভারেজ করবে, সেরকম না। মান্থলি অ্যাভারেজ ওয়েজ মানে হচ্ছে আপনি বেসিক স্যালারির সাথে আপনি যত রকমের ফ্যাসিলিটিস পান, হাউস রেন্ট, মহার্ঘ, মেডিকেল, কনভেন্স, এই সবগুলোকে যোগ করে যে ফিগারটা দাঁড়ায়, সেটাই মান্থলি অ্যাভারেজ ওয়েজ। তা আপনার এখানে মেথড অফ ক্যালকুলেটিং ওয়েজে প্রথম আছে আপনার, যদি আপনি 12 মাস কাজ করেন, এরকম, আপনি নতুন চাকরি করলে 1 মাসের চাকরি হয় না এরকম একরকম, আপনি 12 মাসের কম সময়ে কাজ করছেন এরকম, তিনটা কন্ডিশন। 12 মাস কাজ করলে আপনার মান্থলি পে কে 12 দিয়ে ভাগ করবেন, আর ওই সরকারের যে গেজেটের ওই ওয়েজ যেটা বেরোবে ওটার 1/12, এই যে এখানে 12 ভাগের, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যেই বারো 12 মাসের ওই টোটাল ওয়েজেস ফর দি ফার্স্ট কন্টিনিউয়াস 12 মাস ডিভাইড বাই 12, ওই যে সরকারের যে লাল বন্ধ 14 দিন, সেটা লেস করে বাইর করলে আপনার যেই ফিগারটা পাওয়া যাবে, তার 1/12 1/12 হচ্ছে আপনার ক্ষতিপূরণ দেবে। এটা হচ্ছে 12 মাস যারা চাকরি করছে তাদের, ঠিক আছে। আর যারা 1 মাসেরও কম সময়ে কাজ করছেন, ফর নট কন্টিনিউয়াস 12 মাস বা টোটাল পেমেন্ট রিসিভ ফ্রম দি এমপ্লয়ার, এটা থার্ড। এর আগে আরেকটা কন্ডিশন আছে, যারা 1 মাসেরও কম সময়ে কাজ করছেন তারা অর্জিত আয়ের গড়ের সমান পাবেন। অর্থাৎ আপনি আপনার ইন্ডাস্ট্রিতে, আপনি একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি যেই গ্রেডে ঢুকছেন, আপনি যে গ্রেডে চাকরি করছেন, সেখানে যদি এটা নজির থাকে, তারা যেইভাবে গড় বেতনটা পায়, গড় বেতন মানে হচ্ছে আপনার বেসিকের সাথে আর যত রকমের ফ্যাসিলিটি ওই পরিমাণ অংশই আপনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন। আর একটা ক্ষতিপূরণ হচ্ছে যারা 1 মাসেরও বেশি কিন্তু 12 মাসের কম, তাদেরকে ওই যে 30 দিয়ে গুণ করে যে ফিগারটা বাইর হবে,
শ্রমিকের অর্জিত মোট মজুরি ইন্টু 30 ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, ওটা যে ফিগারটা আসবে ওটাই ক্ষতিপূরণ। বুঝে তিনটা কন্ডিশন, একটা হচ্ছে 12 মাসের উপরে কাজ করা, একটা 12 মাসের নিচে কাজ করা, একটা 1 মাসের নিচে কাজ করা। তিনটা কন্ডিশন মেথড অফ ক্যালকুলেটিং হয়েছে। 12 মাসের উপরের জন্য 12 মাসের যেই এভারেজ স্যালারি, সেটাকে ওয়েজেস বা স্যালারি যেটা, সেটাকে 12 দিয়ে ভাগ করবেন, সেখান থেকে 14 দিন মাইনাস করে দেবেন। আর যারা 1 মাসেরও কম, তারা তার ওখানে যে গড় স্যালারি, এভারেজ গড় স্যালারি, সেই পরিমাণ বেতন পাবেন। আর এইটা যেটা আমাদের আসছে, এটা হচ্ছে যদি মৃত্যু হয়, মৃত্যু হলে মালিক আপনাকে 2 লক্ষ টাকা দিবে। আর অ্যাক্সিডেন্টের কারণে আপনার স্থায়ী ক্ষতি হলে আপনাকে 2.5 লক্ষ টাকা দিবে, অর্থাৎ আপনি পার্মানেন্টলি ডিসেবল, তাহলে আপনি 2.5 লক্ষ টাকা পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লেবার লয়ের শিডিউলে আছে। আর আপনি পার্মানেন্ট ডিসেবলের আগে দিয়ে আপনি এই যে অস্থায়ী অক্ষমতা, সেই সময় আপনার বেতনটা কিভাবে পাওয়া যাবে, সেখানে বলছে প্রথম 2 মাসে আপনি ফুল পে পাবেন, দ্বিতীয় 2 মাসে আপনি 2/3 পাবেন, এর পরবর্তী অংশগুলো আপনি অর্ধেক বেতন পাবেন অস্থায়ী অক্ষমতার ক্ষেত্রে। ঠিক আছে। আর আমাদের এই লেবার লতে বলা হয়েছে, ক্ষতিপূরণ পাইতে হইলে, স্থায়ী মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাইতে হইলে, সেটা শ্রম আদালতের মাধ্যমেই আপনাকে কালেক্ট করতে হবে। বিকল্প একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার ভাই, আপনার, হ্যালো, শোনা যায়? তাহলে আপনি মরে গেলে আপনি শ্রমিক 2 লক্ষ টাকা পাবে, কিন্তু টাকাটা কালেক্ট করতে হবে লেবার কোর্ট থেকে। লেবার কোর্ট থেকে কালেক্ট করতে হবে কেন? কারণ আপনি যদি নমিনি ডিক্লারেশন না করেন, ফর্ম 41, রুলসে ফর্ম 41 আছে, আপনি যদি জয়েনিং এর সময় আপনার উত্তরাধিকার নির্বাচন করে যান, তাহলে কোর্টের মাধ্যমে আর যাওয়া লাগবে না। কিন্তু কোর্ট আর তারপরেও আমাদের দেশে কি করে, মানে নমিনি একজনকে করে যায়, অন্য নমিনিরা হাঙ্গামা করে, এই কারণে মালিকরা মৃত্যুজনিত বেনিফিটটা কোর্টেই থোক জমা দিয়ে দেয়। সেই কোর্টে থোক জমা দিয়ে দেওয়ার পরে সেখান থেকে তাদের উত্তরাধিকারকে কোর্ট যাচাই বাছাই করে, ইনভেস্টিগেশন করে, লেবার কোর্ট পেমেন্টকে দিয়ে দেয়। আর এখানে হচ্ছে আপনার ওই যে আপনার এখানে হচ্ছে বিভিন্ন অঙ্গহানির যে একটা তালিকা, আপনার আঙ্গুল কাটা গেল, 2 হাত কাটা গেল, আপনি পার্মানেন্টলি ডিসেবল হলে আপনি কত শতাংশ ক্ষতিপূরণ পাবেন সেটার একটা তালিকা। কারণ বৃদ্ধাঙ্গুলি কাটা গেলে একরকম, 4টে আঙ্গুলি কাটা গেলে একরকম, হাত কাটা গেলে একরকম, পা কাটা গেলে একরকম। এইটা আমাদের লেবার রুলের ওখানে, এই তালিকাটা আমাদের এখানে শিডিউলে দেয়া আছে। এই তালিকাটার মধ্যে 100% হচ্ছে স্থায়ী অক্ষমতা, এরপর বিভিন্ন অস্থায়ী অক্ষমতার জন্য একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা আপনারা দেখে নিবেন। কারণ মানে অ্যাক্সিডেন্টালে থাম গেলে কত পার্সেন্ট, হাত গেলে কত পার্সেন্ট, চোখ গেলে কত পার্সেন্ট, নাক গেলে কত পার্সেন্ট, এক চোখ গেলে কত পার্সেন্ট, এইটার তালিকাটা এখানে দেয়া আছে। এইভাবেই আমাদের দেশে এই মানে শ্রম আইনের শিডিউলে এগুলিতে নির্ধারণ করা আছে। তবে আমি যে এই জিনিসটা একটু এখানে বলা নাই, সেটা হচ্ছে আপনাদের ফর্ম 41-এ যদি উত্তরাধিকার নির্বাচন করে রাখেন, সেই ক্ষেত্রে তাকে ডেথ পেনাল্টির টাকাটা তাকে দেয়া যাবে। এবং আবার অনেক সময় যে এই সমস্যাটা প্র্যাকটিক্যালি হয়, একজনকে নমিনেশন করে গেছে, পরিবারের অন্য সদস্যরাও আসি দাবি করে। সেই দাবি করার ক্ষেত্রে হাঙ্গামা অ্যাভয়েড করার জন্যেই এই সবাই এই লেবার কোর্টের মাধ্যমে কম্পেনসেশনটা নেয়। ঠিক আছে। এবং ওই কম্পেনসেশনের মধ্যে যখন অ্যাক্সিডেন্টাল ডেটে মৃত্যু হয়, তখন তার দাফন কাফনের খরচ টরচ সব ওখান থেকে ডিডাক্ট করে রাখে লেবার কোর্টে। আপনি যে অ্যামাউন্ট জমা রাখছেন সেখান থেকে ডিডাক্ট করে থাকেন, পরশুদের যদি কোনো অ্যাডভান্স করেন সেটাও ডিডাক্ট করে রাখে। এই হচ্ছে কম্পেনসেশনের পার্ট। ঠিক আছে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমরা কম্পেনসেশন পার্ট শেষ করে আমরা ওই ম্যাটারনিটির পার্টে চলে যাব। স্যার একটা কোশ্চেন ঠিক আছে। আছে, করেন করেন করেন।
আর কোশ্চেনটা হচ্ছে এই যে লেবার কোর্টে যে টাকাটা জমা দিতে হবে, মানে এটা কি হচ্ছে লয়ে কোথাও বলা আছে কিনা? এটা লয়ে বলা আছে তো, লয়ে তো বলা আছে, লয়ে তো একদম বলা আছে, স্পেসিফিক লয়ে বলা আছে যে কম্পেনসেশন ডিস্ট্রিবিউট থ্রু দি কোর্ট। আপনি ধারা জানতে যাচ্ছেন? হ্যাঁ, এটা আছে একদম, ডাইরেক্ট বলা আছে ক্ষতিপূরণ এক লেবার অ্যাক্টের 155, 155, ঠিক আছে? এই যে স্যার, একদম বলা দাফন আছে কাফনের ক্ষতি। ব্যাপারটা কোথা থেকে কেটে দাফন রাখবে কাফন বললেন? হচ্ছে আপনি তো আপনার অ্যাক্সিডেন্টে, অফিসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, তাহলে এখন তো তার দাফন কাফনের টাকা পয়সা লাগবে, অফিস এগুলি টাকা দিয়ে রাখবে। পরে তার যে ডেট পেনাল্টির যে পেমেন্ট, যে পেনাল্টির যে পেমেন্ট, সেখান থেকে ও যে অ্যামাউন্টটা সেটা ডিডাকশন করে রাখবেন এই আর কি। তারপর ওর পোষ্য টোষ্য, যে তার যার ডিপেন্ডেন্ট যারা আছে, তাদেরকে যদি কোনো টাকা পয়সা দেন তাও ডিডাক্ট করে রাখবেন। টাকা কিন্তু ওই 2 লাখ, ঠিক আছে? অ্যাক্সিডেন্টাল ডেথে, অফিস প্রিমাইজ বা ইয়েতে মারা গেলে ক্ষতিপূরণের অ্যামাউন্ট এখন পর্যন্ত 2 লাখ। তো 2 লাখ থেকে তখন আপনারা লেবার কোর্টে যদি জমা দেন, লেবার কোর্টের কাছে আপনারা বলবেন যে এই লোকের পিছনে আমার দাফন কাফনে এত টাকা, পোষ্যকে এত টাকা দিচ্ছে, তখন সে 2 লাখ থেকে ডিডাকশন করে বাকিটা তার সাকসেসরকে প্রদান করবে। ঠিক আছে? আর কোশ্চেন? এটা লেবার কোর্টে, এটা হলো। স্যার যে যে টাকাটা খরচ হয়েছে ওইটা কি ডিডাক্ট হবে 2 লাখ থেকে, তাই বলতেছিলেন স্যার? হ্যাঁ, এটা ওই 2 লাখ থেকে যেটা তার পাবে সেখান থেকে লেস করবে আর কি। এখন আপনি যদি বিল সাবমিট না করেন তাহলে পুরো 2 লাখ টাকাই পাওয়া যাবে। সাধারণত এই এমপ্লয়াররা এই দাফন কাফনের টাকা বিল থেকে ডিডাক্ট সাবমিট করে না আর কি, আমি যতটুকু দেখছি আর কি। মানে করলে আপনি ডিডাকশন পাবেন আর কি। আপনার হচ্ছে ডেথ পেনাল্টির ম্যাক্সিমাম টাকা 2 লাখ, ঠিক স্যার ওই যে আছে? স্যার ধারা আর ধারা বলেন। 155 যে 3-এর ওইখানে যে বলা আছে যে তবে শর্ত থাকে যে কোনো মৃত শ্রমিকের ক্ষেত্রে মৃতের দাফন কাফন বা 40, চিকিৎসা, হ্যাঁ, হুম। শেষের দিকে বলা আছে যে কর্তন করা যাইবে না স্যার, এই কথাটা এটা বুঝলাম না। বলা আছে হ্যাঁ স্যার, বলা আছে যে কর্তন করা যাইবে না। কোন জায়গায়? আর স্যার 155-3-এর শেষের দিকে বলা আছে তবে শর্ত থাকে যে। ক্ষতি ক্ষতিপূরণ তবে শর্ত থাকে কোনো মৃত শ্রমিকের ক্ষেত্রে মৃতের দাফন কাফন, চিকিৎসা, মৃতদেহ পরিবার ইত্যাদি বা কোনো অর্থ প্রদান করে মালিক কর্তৃক অগ্রিম প্রদানকৃত কোনো অর্থ বা সম্মাননা পোষ্যকে প্রদান ক্ষতিমুক্ত কর্তন করা যাইবে না। এটা কিন্তু আইনের পার্ট না, মানে আইনের যে 3-এর ধারা, এটা তো ব্র্যাকেট দিয়ে বলছে, ঠিক আছে? তবে সাধারণত আমি দেখছি, এই যে আপনারা উপরেও তো বলেন যাই থাকুক না কেন, কোনো মৃত শ্রমিক তার কোনো পোষ্যকে মালিক অতিক্রম প্রদান করিতে পারিবেন, এবং উক্ত আদালত উক্ত পোষ্যকে প্রদান ক্ষতিপূরিত উক্ত অগ্রিম কর্তন করিয়া মালিককে ফেরত দিবে। তাইলে আপনি 3-এ কি বলা আছে? 3-এর কথাটা কি বলা আছে? মালিককে ফেরত দিবে, এই যে আপনি 3-এর শর্ত থাকের উপর পাটটা তো আবার করতে হবে, ঠিক আছে? শেষের আইনের শেষেরটা যে তো স্যার আরো কনফিউশন করে উপধারা দিলেন। একে, উপধারা একে কি বলছে? কর্তন করা যাবে বলা আছে না? যা কিছু থাকুক না কেন কোন মৃত শ্রমিকের ক্ষেত্রে তাহার কোন পোষ্যকে মালিক ক্ষতিপূরণ বাবদ অগ্রিম অর্থ প্রদান করিতে পারিবেন, এবং শ্রম আদালত উক্ত পোষ্যকে প্রদেয় ক্ষতিপূরণ হইতে উক্ত অগ্রিম কর্তন অগ্রিম, করে উহা মালিককে ফেরত দিবে। তাইলে কি হয়েছে? আচ্ছা, মালিককে ফেরত দিবে, আবার লাস্টে লিখছে যে কর্তন করা যাইবে না। তাহলে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে প্র্যাকটিস। বুঝতে পারছেন? প্র্যাকটিস হচ্ছে আপনার শ্রমিক তো মারা গেছে, সুতরাং আপনি দিছেন, সুতরাং আপনি বিলটা দাখিল করিয়েন না, এই হচ্ছে প্র্যাকটিস। আমি যে কথাটা আগে দিয়ে বললাম, সাধারণত বিলটা, এই দাফন কাফনের বিলটা বাংলাদেশে কোনো মালিক দাখিল করেন, ঠিক আছে? ওটা হচ্ছে প্র্যাকটিস পার্টটা, আর আপনি দাখিল করলে পাবেন এই আর কি জিনিস। স্যার, এখন আর সাকসেসর একটা যদি কথা, একাধিক থাকে আর আমি 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 হ্যাঁ, ওই লাইনে আসছি। আপনার যদি ওই যে 155-2-এর উপধারা, আপনি যদি ফর্ম 41 দিয়ে যদি উত্তরাধিকার নির্বাচন করে যান, মালিকরা ইচ্ছা করলে তার কাছে টাকা দিতে পারবে, ঠিক আছে? মানে আপনি জয়নিং এ সাকসেসর যদি ঠিক করেন, জয়নিং এ। কিন্তু সাধারণত আমাদের দেশের শ্রম সংস্কৃতিতে অ্যাপয়েন্টমেন্টের দেয় না, আপনি সাকসেশন নির্বাচন করবেন এত ফর্ম টর্ম দেন, আপনারা দেয় না। তো সাধারণত সাকসেশন নির্বাচন করা থাকে না, যে থাকে না, না থাকার কারণে এটা শ্রম আদালতে চলে যায়।
একাধিক সাকসেসর থাকলে কি হবে? আদালতের কাজ, আদালত সাকসেসর লিস্ট করে সে তার করে যার যার সাকসেসর, ছেলে এত, মেয়ে এত, বউ এত, এইভাবে এইভাবে সাকসেসর অনুযায়ী সে ডিস্ট্রিবিউশন করবে। আমরা এরকম কর্মক্ষেত্রে যেখানে নমিনি থাকে না সেখানে সাকসেসর সার্টিফিকেট নিয়ে আসি, আমরাই বন্টন করে দিই। এরকম আমি মোটামুটি অনেক করছি আর কি। আদালতের যেই সিভিল আদালত সেখানে সাকসেসর এর মধ্যে টাকার পরিমাণ বললে ওখানে তারা টাকার পরিমাণ নির্ধারণ করে দেয়। পারিবারিক আদালত যেটাকে বলে, ওরা এই সাকসেসরের সার্টিফিকেট দিয়ে দেয় আদালত কে কত। যেমন আপনি যদি মৃত্যুর 2 লক্ষ টাকা, আপনারা যারা ওয়ারিশ তারা সেখানে ওয়ারিশের নাম্বার দিবে, ওয়ারিশ কতজন, নাম, ছেলে মেয়ে, সম্পর্ক সেখানে দিলে টাকাটা ওরা ভাগ করে দিবে। আপনার কাছে দিলে আমরা সাকসেসর নমিনেটেড থাকলে বা সাকসেসর সার্টিফিকেট থাকলে সেটা, যেখানে সার্ভিস রুল আছে এবং সার্ভিস রুল যে নিজস্ব যেসব অর্গানাইজেশন সার্ভিস রুল থাকে সেখানে তার লেবার ল অ্যাপ্লিকেবল না, তারা সেগুলি বন্টন করতে পারে। আপনি যদি নিজস্ব সার্ভিস রুল থাকে এবং সেই সার্ভিস রুল যদি আপনি লেবার ডাইরেক্টরেট দিয়ে অনুমোদন করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজেই এই কাজগুলো করবেন। যখন আপনার নিজস্ব সার্ভিস রুল থাকে না, তখন আপনি ওপেন হ্যান্ডে এই লেবার ল অনুযায়ী মানতে হবে, এবং সেই লেবার ল এর এই জাতীয় ডেথ পেনাল্টির টাকাটা লেবার কোর্টের মাধ্যমেই ডিস্ট্রিবিউশন হবে। লেবার কোর্টই তার সমস্ত সাকসেসরদেরকে ডিস্ট্রিবিউশন করে অ্যামাউন্ট অনুযায়ী টাকা দিয়ে। ঠিক আছে? আপনাদের কোশ্চেন ঠিক আছে? না, বলেন স্যার বলেন বলেন। স্যার সাকসেসর, বৈধ সাকসেসর 3 জন। এখন এমপ্লয়ি যদি একজনকে মেনশন করে যান, আর বাকিদের ক্ষেত্রে। ইদানিং আমাদের দেশে এই জিনিসটা, আপনি ওই যে আমাদের দেশে যে ইনহেরিটেড ল সেটার সাথে ইন্টিগ্রাল করছে। আপনি আপনি অন্য সাকসেসর, মনে করেন আপনার ছেলে, 3 ছেলে, এক ছেলেকে নমিনেট করে গেছেন। এই কাজটা সরকার এখন এই আইনের কাছে, সাকসেসরদের কাছে চলে গেছে। এখন আমরা অনেক জায়গায়, আমি লাস্ট একটা অর্গানাইজেশনে যে যে নমিনিকে নমিনেট করে গেছে তাকে আমি টাকা দিতে পারি না, কারণ ওখানে হাইকোর্টে রিট হয়েছে এবং একটা জাজমেন্ট হয়েছে। সেই জাজমেন্টে বলা আছে আপনি কোনোভাবেই উত্তরাধিকারের রাইটকে ইগনোর করতে পারবেন না। সেই কারণে এখন এই এই জাতীয় ক্ষেত্রে এখন সিভিল কোর্টের সাকসেশন সার্টিফিকেট আনিয়ে আপনাকে এই মানে এমপ্লয়ির যেই বেনিফিট, সার্ভিস বেনিফিট সেটেলমেন্ট করতে হবে। আমি যে জিনিসটা বলছি সেটা এখনো আমাদের দেশের বই পুস্তকে আসে না। মানে আমি প্র্যাকটিক্যালি আমি ফেস করছি, যখন আমি এরকম নমিনিকে তার টাকা ডিসবার্স করতে গেছি তখন হাইকোর্টের থেকে ইনজাংশন আসছে। ইনজাংশন আসছে, আমি টাকা দিতে পারি নাই। পরে হাইকোর্ট তাদেরকে লোয়ার কোর্টে পাঠাইছে এবং সেখানে একটা সুমোটো ইনজাংশন দিছে, যে একটা ডিরেক্টিভ দিছে, যে ডিরেক্টিভে যে ইনহেরিটেডদেরকে কোনোভাবেই উত্তরাধিকারের ইয়াতে নমিনিতে বঞ্চিত করা যাবে না। পরে ওইটা সাকসেসরের সার্টিফিকেট আমরা আমরা ডিস্ট্রিবিউট করছি। এটা এখনো আমাদের দেশের বই পুস্তকে আসে না। আমাদের দেশের বই পুস্তকে ওই যে পুরোনো আমলের সেটাই বলা আছে যে নমিনি ডিক্লেয়ার করলে নমিনিকে দিয়ে দিবে। কিন্তু এখন এখন একদম লেটেস্ট, আমি নিজেই হাইকোর্টের, আমি নিজেই বাধাপ্রাপ্ত হয়েছি যে নমিনি ডিক্লেয়ার করে গেছে, নমিনি ফর্ম দেখে আমি ফান্ড ডিসবার্সমেন্ট করতে গেছি, কিন্তু পরে তারা ওই আমার ডিসবার্সমেন্টের উপর সুমোটো স্ট্যাটাস কো নিয়ে আসছে, ইনজাংশন নিয়ে আসছে। ইনজাংশনের পরে আবার তারা ওইটার লাইব্রেরি বলে সিভিল কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নিয়ে আসছে এবং অর্ডারও নিয়ে আসছে, যে অর্ডার মানে হচ্ছে এই টাকার এত অংশ এত পাবে, সে ভাগ টাগ করে নিয়ে আসছে। পরে আমরা সেই আদালতের নির্দেশ অনুযায়ী আমরা সেটা ডিসবার্স করছি। বুঝতে পারছেন? মানে এক ভাইকে দিয়ে গেছে, 2 ভাই মামলা করছে, পরে সেই মামলায় অন্য ভাইরাও রাইট তাদের রিটেইন হয়েছে। এটা ভেরি রিসেন্ট। এখন এই জন্য বলে যে উত্তরাধিকারের এইসব পাওনাতে নমিনিকে, এক নমিনি নির্বাচন করে অন্য নমিনিদেরও ইগনোর করা যাবে না, এরকম একটা জিনিস আপনারা সিভিল প্রসিডিউরে পাবেন। যারা জানার আগ্রহ বেশি তারা এগুলি সংগ্রহ করতে পারেন, এই আর কি। তবে আমি নিজেই আমার ইন্টারাপ্ট হয়েছিলাম, মানে আমাকেই ওরা পক্ষ করছিল, সেই পক্ষের এগেনিস্টে আমার উপরেই ইনজাংশন দিছে যে ইউ কুড নট ডিসবার্স দিস অ্যামাউন্ট টিল দি ফার্দার অর্ডার। ঠিক আছে? মানে কি এটা আমি আঙ্গুর কিনে আঙ্গুর দিয়ে কিনলো টক তাকে পাশে দিয়ে দিয়ে টক তবে
শোনা যায় না কি বলছে। আচ্ছা। হ্যাঁ, তার স্যার, আর কোশ্চেন? হ্যাঁ বলেন। স্যার আমি একটা কথা বলি স্যার, আমি তো স্যার ইয়েতে আছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা ব্রোকারেজ হাউসে আছি। বুঝছি। এখানে স্যার আমাদের বর্তমানে স্যার আমাদের একটা এসছে বিএসসি থেকে, বাংলা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে, হুম। যে ডিরেক্ট। ব্যাংকের যদি আপনার নমিনি থাকে, হুম। নমিনি থাকলে যদি সাকসেসর কোর্ট থেকে থাকা সত্ত্বেও এখানে হচ্ছে আমাদের যে নমিনি, সেই নমিনি হচ্ছে পাবে। এইটা আমি আমি প্র্যাকটিক্যালি আমি দেখছি একটা মনে করেন সার্ভিস বেনিফিটে অনেক বড় টাকা, মানে এক জি এমপ্লয়ি তার গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের বড় টাকা, প্রায় অনেক টাকা, বুঝতে জি পারছেন, 25-30 লাখ টাকা সেখানে নমিনিতে সে মানে তার উন্নত মনে করে ছেলে মেয়ে বউ কোন একটা ছেলেকে যখন ইগনোর করছে সেই ছেলের তার এখন জাজমেন্ট তো হচ্ছে ইন্ডিভিজুয়াল, ওটা তো কমন ইয়ে করে না। তো সেই ক্ষেত্রে ওরা কোর্টের অর্ডার নিয়ে আসছে, আর আপনাদের ওখানে বিও অ্যাকাউন্টের সাকসেসর না, জি জি যেমন স্যার। আমারও বিও অ্যাকাউন্ট আছে শান্তা সিকিউরিটিতে। তো সেখানে আমার আচ্ছা। আমার নমিনি তো আমার মিসেস, 100% আমি বলে দিছি, এই আর কি। হ্যাঁ, মানে এই তো ক্ষেত্রে স্যার আমাদের বিএসসি যদি জারি করছে যে ব্যাংকের মতোই আমাদের এটা বহাল থাকবে, নমিনি হচ্ছে একমাত্র পাবে। কিন্তু যদি হচ্ছে নমিনি না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে কোর্ট থেকে সাকশন আম- নিয়ে আসবে এবং সেই অনুযায়ী। সেটা নমিনি না থাকে, কিন্তু আপনি আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে মনে করেন আরেকজন নমিনি যদি সু করে, বুঝতে আচ্ছা। পারছেন না, তখন আপনি জি আইন হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম জিনিস। আপনি নমিনি আছে, আপনি নমিনি ক্লেম করছে, কেউ আপনাকে ইন্টারাক্ট করে নাই, স্মুথলি চলে গেছে, কিন্তু হ্যাঁ আমার হ্যাঁ। কেসটা আরেকজন কেস করছে, আচ্ছা আচ্ছা। আরেকজন উত্তরাধিকার কেস করছে, এবং সেই অনুযায়ী সেটাই হচ্ছে। আপনার যেমন আমার কেস মনে করেন, আপনার আমাদের শান্তার বিও অ্যাকাউন্ট আমি যদি ইয়ে করি আমার বিশেষ স্মুথলি পেয়ে যাবে, কারণ আরেকজন যাবেন। তো কিন্তু ওখানে যদি আরেকজন যায় তখন এটা হ্যাঁ। ইন্টারাপশন হবে, আপনি এটা কেস তখন পাবেন। তখন থ্যাংক ইউ। আদালতের রুল যেভাবে দেয়, আদালত যেভাবে অর্ডার দেয় সেভাবে আপনাকে অনার করতে হবে জাজমেন্ট। আচ্ছা, তখন আপনার এইবার এই বুঝছি। প্রসিডিউর চলবে না, ঠিক আছে? জি জি। আমি আমার মতো করবো, যদি তারপরে কোনো আসে, মানে যদি আপনার কোর্ট ক্লেম। কেস আছে, কোর্ট যেভাবে অর্ডার দিবে সেইভাবে আপনাকে কাজ করতে হবে। ঠিক আপনি আছে যদি স্যার। কোর্টের অর্ডারকে আপনি যদি ইগনোর করেন তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে, বুঝতে পারছেন না? জি আপনার আপনার যদি এরকম একটা মামলা আসে যে তারা এটা ইনস্ট্রাকশন দিছে, স্ট্যাটাস দিয়ে ইনজাংশন দিছে, তারপরে আপনি মনে করছেন যে আপনার পুস্তকে আছে, বিএসসিসি বলছে বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে নমিনি দিয়ে দাও, কিন্তু আপনি জি। সেখানে করতে পারবেন, সেখানে কোর্ট আপনাকে ইন্টারাপশন করছে, ইনজাংশন দিচ্ছে যে তুমি এটা আচ্ছা, অবস্ট্রাক্ট করো, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। এই হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ, জি। আর ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্স তো হচ্ছে আপনার যেসব কোম্পানিতে এই যে আমরা যে ক্ষতিপূরণ টতিপূরণ যে এই জিনিসগুলো বললাম, এগুলি অনেক সময় এই ক্যাসাল অ্যাভয়েড করার জন্য কোম্পানি গ্রুপ ইন্স্যুরেন্স করে, অন সার্ভিস অ্যাক্সিডেন্টাল, রাস্তায় মৃত্যু টিত্যু এগুলি সব ইন্স্যুরেন্সের উপর দিয়ে দেয়, বুঝতে পারছেন? তখন আর আপনার এই এই জাতীয় ক্যাসাল গুলোর মতো থাকতে হয় না, বুঝতে পারছেন? অ্যাক্সিডেন্টাল ডেতে হইলে এরকম, নর্মাল ডেতে এরকম, ইন্স্যুরেন্সের উপরে চলে যায়। ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, এটা অনেক ক্ষেত্রে ওয়ার্কারদেরটা এমপ্লয়ার দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে ওয়ার্কাররা অর্ধেক দেয়। এটা আপনাদের সাথে শেয়ারিং আর কি, আপনাদের শেয়ারিং। আর ইন্স্যুরেন্স হচ্ছে 100 এমপ্লয়ি থাকলে একটা ইন্স্যুরেন্স থাকার কথা বলা আছে, কিন্তু আমাদের দেশে গ্রুপ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স সব জায়গায় আমি দেখি নাই আর কি। আমি দেখছি যেগুলো কর্পোরেটে আছে, মানে ভালো যারা কর্পোরেট ভালো স্ট্রাকচার তাদের আছে। কারণ ইন্স্যুরেন্সের এ হলে আপনার যেসব জায়গায়, যেসব ফ্যাক্টরিতে টক্সিক ফ্যাক্টরি ট্যাক্টরি এবং এমপ্লয়িরা সারাক্ষণ আক্রান্ত হয়, আমি পাওয়ার বোর্ডে দেখছি আপনার শব্দ দূষণের কারণে মানুষের হিয়ারিং কমে যায়, যে পাওয়ার স্টেশন যেখানে থ্রেশিং করে থার্মাল বিদ্যুৎ বানানো হয় ওখানে প্রচন্ড শব্দ হয়, সেখানে এই থার্মাল ইউনিটের ইঞ্জিনিয়াররা একটানা 2 মাসের বেশি কাজ করতে পারে না, তখন তাদেরকে আবার অন্য পোস্টিং পোস্টিং করতে হয়, মানে ফ্যাক্টরির বাইরে, মানে পাওয়ার স্টেশনের বাইরে। এই যে কানে শ্রবণ চোখের সমস্যা হয়, এই জন্য পাওয়ার স্টেশনের সব এমপ্লয়িকে তাকে 30% বেসিক স্যালারি আলাদা দেয়, এটাকে বলে, এটার একটা 30% বেতন দেয়, এটা বলে রিস্ক অ্যালাউন্স। রিস্ক রিস্ক অ্যালাউন্স অনেক জায়গায় রিস্ক অ্যালাউন্স আছে, যেখানে স্বাস্থ্য ক্ষতি করে, যেমন হসপিটালের রেডিওলজি ডিপার্টমেন্ট, সেখানে রেডিয়েশন আছে, সেখানেও 20% রিস্ক অ্যালাউন্স দেয়।
যেমন আপনার ল্যাবরেটরিতে রিস্ক অ্যালাউন্স আছে অনেক জায়গায়, কারণ অনেক টক্সিক কেমিক্যাল দিয়ে রিয়েজেন্ট দিয়ে আপনাকে মাইক্রোস্কোপে ঢুকে আপনার বিভিন্ন ল্যাবরেটরির যে প্রসিডিউর গুলো সে টেস্ট করতে হয়, সেখান থেকে তার রেডিয়েশন আসে, সেই কারণে তার হেলথ হ্যাজার্ড যেখানে আছে সেখানে রিস্ক অ্যালাউন্স দেয়। তো ইন্স্যুরেন্স এই জাতীয় জিনিসকে অর্গানাইজেশন অ্যাভয়েড করার জন্যই ইন্স্যুরেন্সটা নিয়ে যায়। আপনার এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা, এই যে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, হ্যাজার্ড, হেলথ, এগুলি সব ইন্স্যুরেন্সের ঘাড়ে দিয়ে কোম্পানি স্মুথলি থাকে যে ভাই, কারণ কারণ এইসব হিসাব করা বা এইসব লোক নেওয়া, এইসব হ্যাজার্ড কন্ট্রোল করা, এই সব কিছুর দায় ইন্স্যুরেন্সের ঘাড়ে দিয়ে। যেখানে 100 এমপ্লয়ি আছে সেখানে ইন্স্যুরেন্সের একটা বাধ্যবাধকতা আছে, কিন্তু আমাদের দেশে করে কিনা, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পার্টটা সাধারণত এমপ্লয়াররাই বিয়ার করে। আর ইন্স্যুরেন্স যখন ইন্স্যুরেন্স ক্লেম হয় সেটা 120 ডেজের মধ্যে, ডেজের ভিতরে আপনাকে পেমেন্ট করার একটা বাধ্যবাধকতা আছে। আহ, আর ডেথ এবং ইন্স্যুরেন্স, আপনি যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, যে আপনার আপনি যে পলিসি নিছেন সেটাতে সে অনুযায়ী, যেমন সাধারণত অ্যাক্সিডেন্টাল ডেথে ডাবল দেওয়া হয় ইন্স্যুরেন্স ক্লেম, আর নর্মাল ডেথের ক্ষেত্রে সিঙ্গেল দেয়া হয়। আহ, এই ইন্স্যুরেন্স পেমেন্ট ইজ আউট অফ ট্যাক্স, অর্থাৎ লেবার কোডের এই যে ইন্স্যুরেন্সের এই পার্টটাকে ট্যাক্স ফ্রি রাখছে। আউট অফ ট্যাক্স মানে ট্যাক্স ফ্রি, কথাটা এখানে, কথাটা হচ্ছে এটা ট্যাক্স অ্যাকাউন্টিং অ্যালাউবেল এক্সপেন্ডিচার হিসেবে ধরে আর কি। যে কোনো কস্ট ট্যাক্স অ্যাকাউন্টিং এর সব কস্টকে তো অ্যালাউ করে না, এই জন্য যে এক্সপেন্ডিচারটাকে সে অ্যালাউ করে, এটাকে এই ইন্স্যুরেন্স কস্টটাকে সে অ্যালাউবেল এক্সপেন্ডিচার হিসেবে ধরে। ঠিক আছে, এবার হচ্ছে মাতৃত্বকালীন বেনিফিট। মাতৃত্বকালীন বেনিফিট সম্বন্ধে বেশি কিছু তো নাই, আপনারা তো জানেনই, 16 সপ্তাহ। ডিওডির আগে 8 সপ্তাহ, ডিওডির পরে 8 সপ্তাহ, 16 সপ্তাহ। এটা একটু বাড়ার চেষ্টা চলতেছে, এখনো বাড়ার দিকে এখনো একমত হয় নাই। তাহলে আপনি রেজিস্টার্ড গ্রাজুয়েট থেকে, রেজিস্টার্ড প্র্যাকটিশনার ডাক্তার থেকে নিয়ে আপনি ডিওডির ডিওডির আগেও 8 সপ্তাহ আগে আপনি কনসিভ হয়েছেন, আপনি 8 সপ্তাহ পেমেন্ট পাবেন। আবার বাচ্চা হওয়ার পরে আবার ওই যে রেজিস্টার্ড প্র্যাকটিশনার সার্টিফিকেট জমা দিলে আপনাকে বাকি পেমেন্ট দিয়ে দিবে। এটা ফুল পেমেন্ট, আপনার 8 সপ্তাহের ফুল পেমেন্ট। আপনার শর্ত হচ্ছে আপনি ওই মালিকের আন্ডারে 6 মাস চাকরি করতে হবে, তাইলে আপনার এই জিনিসটা পাবেন। আবার আপনি যদি আগে 3 বাচ্চা থাকে তাইলে আপনি পাবেন না, 2 বাচ্চা হইলেও পাবেন না। আপনার সর্বোচ্চ আপনার জাতীয় জনসংখ্যা নীতি আপনার জন্য 2টি সন্তানের বাধ্যবাধকতা বলা আছে। আপনি দুইটা 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 পর্যন্ত আপনার বাচ্চা থাকলে, 2 or more হইলে আপনি এই ফ্যাসিলিটিস পাবেন না। কিন্তু আপনার থার্ড বাচ্চার ক্ষেত্রে কি হবে, আপনি নিজস্ব ছুটি ভোগ করতে পারবেন। ঠিক আছে, আপনার নিজস্ব অর্জিত ছুটিগুলো আপনি ভোগ করতে পারবেন, কিন্তু ম্যাটারনিটি লিভের যেই সুবিধা সেটা আপনি ভোগ করতে পারবেন না। আর আপনার যদি বাচ্চা মরেও যায়, মিসক্যারিজ হলে আপনি এই বেনিফিটটা পাবেন না। কিন্তু যদি মা মরে যায়, তার বাচ্চা দেখাশোনার জন্য এই টাকাটা পাবে। আর তার বাচ্চাও যদি মরে যায় হতে, তাইলে নমিনি ওই টাকাটা পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখলাম যে লেবার ল অনেকটু ফ্লেক্সিবল, যে তার নমিনিকেও তার টাকাটা দিবে। ঠিক আছে, এই ম্যাটারনিটি বেনিফিট আমি যা যা বলছি এখানে সবগুলো এখানে আছে। ঠিক আছে, আপনার ওই যে যে ডাক্তারের ওখান থেকে সার্টিফিকেট জমা দেওয়ার 3 দিনের মধ্যে এই পেমেন্টটা দিতে হবে, 3 days। কারণ এই ম্যাটারনিটিটা খুব সেন্সিটিভ। ম্যাটারনিটিটা আমাদের আরএমজি সহ সব জায়গায় খুবই সেন্সিটিভ। কারণ ম্যাটারনিটিতে বিভিন্ন যে কমপ্লায়েন্স ইস্যু, সেটার মধ্যে ম্যাটারনিটি খুব সিরিয়াসলি মোডে থাকে। এবং ওই যে র্যাব, স্যাডেক্স, সবগুলাতেই যেই এই যে স্ট্যাটিউটরি কম্পালশন, সেটার মধ্যে লেবার ল এর ম্যাটার্নিটি সাইডটা, ওই যে যে অডিট, কমপ্লায়েন্স অডিট, তারা এটা খুব ভালোভাবে দেখে। ওখানে কোনো ক্লেম থাকে এবং আনক্লেম থাকলে 3 দিনের ভিতরে আপনি ক্লেম সেটেলমেন্ট করতে হবে। আনক্লেম থাকলে এটা তারা ভালো চোখে দেখে না এবং অডিট আপত্তি কি হবে, এবং ওই 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 ফ্যাক্টরির কমপ্লায়েন্স লেভেলটা কমে যাবে। কারণ ম্যাটারনিটি যদি কমপ্লায়েন্স না হয়, তাহলে ওটা কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হিসেবে রিকগনিশন থাকে না। এটা
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউ এবং সবগুলা দেশেই এটা খুবই স্ট্রংলি দেখে ম্যাটারনিটি লিভ। ঠিক আছে, স্যার একটা বিষয়, বলেন। যদি স্যার আফটার ডেলিভারি এমপ্লয়ি জয়েন করে আবার কি ছুটির আবেদন করে আবার ছুটিতে যাইতে পারবে মানে? আপনার আপনার সে ছুটিতে যাবেন, নিজের ছুটি নাই তখন তো সে নতুন জয়েন করছে, তার প্রেগনেন্সি, তার দুই বাচ্চাও হয় না, ঠিক আছে না, আমি এরকম প্রচুর দেখছি। কারণ সে যখন সার্ভিসে আসে সে ম্যাটারনিটি ইগনোর করে। তো চাকরি জয়েন করার 1 মাসের মধ্যে তার ম্যাটারনিটি লিভ টিভ এগুলি চলে হয়, তখন তাকে ওই যে অর্গানাইজেশন যদি মনে করে, তাহলে সেই ক্ষেত্রে তার ওই যে LWP, লিভ উইদাউট পেই মঞ্জুর করে, বিনা বেতনে ছুটি মঞ্জুর করে। কারণ তার তো প্রথম কথা, তার 6 মাস চাকরি হয় নাই। 6 মাস চাকরি হলে সে তো পাবে না। তারপর সে তো 6 মাস চাকরি হয় নাই, তার তো লিভও খুব একটা জমা নাই। তো সুতরাং তার ওখান দিয়ে তার মেডিকেল, তার প্রেগনেন্ট কনসেপ্ট করছে তখন আর কি, তখন সাধারণত যেহেতু তার জবও কনফার্ম হয় নাই কোনো, তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে আহ মানে যদি এমপ্লয়িকে রাখতে চায়, তাহলে ওই লিভ উইদাউট পেই বিনা বেতনে ছুটি মঞ্জুর করে। আর একটা জিনিস হচ্ছে, সাধারণত আবার এইটা তো লেবার লতে, বুঝতে পারছেন, কিন্তু সরকারি আইনে চাকরি করার সাথে সাথে এটা পাইতে পারবে এবং উইথ পে পাবে গভর্নমেন্টের সার্ভিসে। 1 মাসের ভিতরে সে, মনে করেন, চাকরি জয়েনিং করার পরের দিনে সে অ্যাপ্লিকেশন করে ছুটি নিয়ে যেতে পারবে 6 মাসে। এই আর কি। আগে সরকারেরও নিয়ম ছিল 2 বছর না হলে, জব কনফার্ম না হলে এটা পাইতো না, কিন্তু গত সরকার এটাকে সেই ক্লজ উঠাই দিয়েছে, অর্থাৎ চাকরি জয়েনিং এর পরে ম্যাটারনিটি লিভে যাইতে পারবে এবং অন্য লিভের সাথে তার কানেক্টেড হবে না এবং তার সার্ভিসও সে পিছনে আসবে না সেখানে। এখন সরকারিতে অনেক ফ্যাসিলিটিস, আর গার্মেন্টস এবং আমাদের লেবার লতে 6 মাস চাকরির বাধ্যবাধকতা এখনো আছে। কিন্তু রাইট অর্গানাইজেশন গুলো এই 6 মাসের বাধ্যবাধকতা তুলে দেওয়ার জন্য লবি করতেছে, বুঝতে পারছেন, এই আর কি। এখন আবার অনেক ক্ষেত্রে আপনার এইসব ক্ষেত্রে, কারণ টেম্পোরারি ওয়ার্কারকে আপনি জব কনফার্ম না করে উইদাউট নোটিশ 1 মাস, 14 দিন, 15 দিন বেতন দিয়ে আপনি বিদায় করে দিতে পারেন, অনেক ক্ষেত্রে এরকম বিদায়ও করে। তবে সাধারণত এই তো প্রাইভেট মালিকরা তো এত এত সফট ইস্যু করে না, বুঝতে পারছেন না, প্রাইভেট মালিকরা তো এত কিছু মানে না সাধারণত এইসব ক্ষেত্রে, প্র্যাকটিক্যালি জবই থাকে না, এই আর কি। কিন্তু এই আর কি, আর আপনি যদি ফেভার করতে চান তখন লিভ উইদাউট পে দিতে হবে, এই LWP দিতে হবে। কোশ্চেন আছে আর? স্যার একটা স্যার, কোশ্চেন আছে, সেটা হচ্ছে বলেন। ওই যে যখন ডক্টরের কাছ থেকে একটা নিয়ে আসে, ওই যে আলট্রাসোনোগ্রামের কপি প্লাস হুম, হচ্ছে ডক্টরের যে কনসুল একটা হয়েছে, হ্যাঁ। নিয়ে আসে, পাশাপাশি কি আমাদের ফ্যাক্টরিতে যে ডক্টর বসেন ওনার কি কোনো সার্টিফিকেশন লাগবে কিনা? ফ্যাক্টরির ডাক্তার যদি থাকে, ফ্যাক্টরিতে যদি MBBS থাকে, মানে MBBS এর নিচে তো আর রেজিস্টার্ড প্র্যাকটিশনার নাই না, নাকি? না। ফ্যাক্টরিতে যদি MBBS থাকে তো সেই তো এই ম্যাটার গুলার দেখার জন্যই তো তারা রাখছে, ঠিক আছে না? জি তাকে আপনি রাখছেন কেন? এইসব স্বাস্থ্য ম্যাটার আর এইসব ম্যাটার গুলা তার দ্বারা সার্টিফাই করে নিয়ে আসলেই তো আপনি অনার করতেছেন, ঠিক আছে? আপনি ওরে বেতন দিচ্ছেন কেন? তার কিছু জব আছে না, এটাও তার জবের একটা পার্ট। কারণ আমরা যখন এই যে, মনে করেন, বলে স্টাফ ডাক্তার বলে আমাদের ভাষায়, স্টাফ ডাক্তার, স্টাফদের টেস্টেল। জন্য। হ্যাঁ, তো এই স্টাফ ডাক্তারের কাছে আপনি সবকিছু পাঠাই দেন কেন? স্টাফ ডাক্তার এনলোস করে সই করে সার্টিফিকেট করে দিলেই তো আপনি সেটাকে অনার করেন, কেন না? জি কারণ মেডিকেল গ্রাউন্ডে যা কিছু আসে আপনি সব স্টাফ ডাক্তারের কাছে পাঠাই দেন না। স্টাফ ডাক্তার যখন সার্টিফাই করে তখনই তো আপনি সেটা প্রসেস করেন। তো ওরে জি তো রাখছেন এই কারণে। কারণ আমাদের দেশে তো স্টাফ ডাক্তার কি করে, 1 দিন বা 2 দিন আসে অন্য জায়গা থেকে, একটা ভাড়াটিয়া আনি বসায়, কেন না? জি এই আর কি, আইনের কারণে একটা নার্স, একটা বেড আর একজন ডাক্তার রাখে কন্ট্রাক্টে। কোনো অডিট আসার আগের দিন তারা ওই যে সাদা এপ্রন ট্যাপ্রন পরায় নিয়ে আসে, সুন্দর করে বসায় রাখে, মনে হয় যে সে প্রত্যেক দিন আসে। সে তো অডিটের দিন আসে, এই তো, জি কেন স্যার। না? হ্যাঁ, জি জি প্র্যাকটিক্যালি, যেহেতু আমরা তো সবাই এই সমাজেরই মানুষ, কেন না? জি জি এই কারণে এই আর কি।
তো এই আল্ট্রাসোনোগ্রাম কনসেপ্ট দেখলে 8 সপ্তাহ ছুটি দিয়ে দিবেন যদি 6 মাস চাকরি করে, এই আর কি। না, সেক্ষেত্রে এসব স্যার আমাদের আমাদের ইন্টারনাল যে মেডিকেল ডক্টর আছে ওনার কোনো সার্টিফিকেশন লাগবে কি? আমরা সাধারণত নেই, কারণ আমরা ওদের খাটাই নি তো, ওদের পয়সা দিই না, জি জি। ওরা মাসে মাসে এটা পয়সা দিই না, এগুলি খাটাই নি তো। ও লেখে যে ও অ্যাটাস্টেড করি বা সার্টিফাইড লিখে দিয়ে দেয়। হ্যাঁ, উনি সাধারণত হয়তো। সাধারণত প্র্যাকটিস হচ্ছে এই আল্ট্রাসোনোগ্রাফ রিপোর্ট ওই ডাক্তারকেই দেখাইতে হয়, এই আর কি, মানে প্র্যাকটিস এর। আর যেখানে ডাক্তার নাই সেখানে রেজিস্টার প্র্যাকটিশনার অন্য ডাক্তারকে ডিপেন্ড করে, আপনার যদি ডাক্তার না থাকে। ঠিক আছে, আপনার ডাক্তার থাকলে তো ডাক্তারের কাজের মধ্যে এটা পড়ে। জি ঠিক আছে না? জি। কারণ আপনি সিক লিভ ওই ব্যাটার দিয়ে আপনি লেখেন কেন না? কারণ আপনি দেখেন যে ম্যাল প্র্যাকটিসটা হয় আপনার যদি ডাক্তার না থাকে, তাইলে বাইরে সব জায়গার থেকে ডাক্তার হচ্ছে পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসে, বুঝছেন না? তখন জি আপনার স্যার। প্রতিষ্ঠান চালাইতে কষ্ট হয়, আপনি সেইটা অ্যাভয়েড করার জন্য তো ডাক্তার বসাইছেন। ডাক্তার জি বসাইছেন যে না আমার ডাক্তার দেয় সার্টিফিকেট, সার্টিফাইড হইতে হবে, সিক লিভ সহ অন্যান্য জি। সুতরাং বাইরের ডাক্তার জ্বর কইলেও আমার ডাক্তারের কাছে জ্বর, ওখান থেকেই বলতে হবে, বুঝতে পারছেন না? জি যেহেতু স্যার। আপনার, হ্যাঁ, আপনি ডাক্তারটা বসেছেন তো ওই কারণেই যে বাইরের থেকে সব ফল সার্টিফিকেট নিয়ে আসে ডাক্তারের 200 টাকা দিয়ে, বুঝছেন না? জি স্যার। সেই কারণেই তো আপনি একজন ডাক্তার বসাইছেন। ঠিক আছে না? স্যার 8 সপ্তাহ ছুটি কাটানোর পরে এমপ্লয়িকে কি আবার কর্মস্থলে যোগদান করে আবার 8 সপ্তাহের ছুটির জন্য আবেদন করতে হবে যোগদান স্যার? না, সে তার ওই যে বাচ্চা হওয়ার সার্টিফিকেটটা জমা দেয়। বাচ্চা হওয়ার যে তার যে ডেলিভারি হয়েছে, সে ডেলিভারি রিপোর্টটা জমা দিলে 3 দিনের ভিতরে ওই বাকি পরবর্তী 8 সপ্তাহ পয়সা দিয়ে দিবেন, ছুটি তো আপনি আবারও দিবেন। যোগদান না, ও হ্যাঁ, সার্টিফিকেশন জমা দিবে, ও যোগদান দিবে না। যখন স্যার ও, বাচ্চাটা হবে তখন হচ্ছে একটা সার্টিফিকেট আমাদের কাছে দিলে হ্যাঁ, আমরা সেকেন্ড আবার তিন ইনস্টলমেন্ট। দিনের মধ্যে 8 সপ্তাহ ছুটিও দিবেন আর টাকাও দিবেন, এই আর কি। জি জি জি। ঠিক আছে, ঠিক আর আছে স্যার বাধ্যবাধকতা হলো 3 দিনের ভিতরেই দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা খুব নেসেসিটি। কারণ এটা ওই যে আপনার ওই যে কি কি স্যাডেক্স র্যাব কি কি আছে না, কুতুব গ্রুপ, ওই গ্রুপ ওয়ালারা এটা দেখে যে তার ফান্ড ডিসবার্স করা হয়েছে কিনা। ঠিক আছে, কারণ ওই যে ওখানে বেবির দুধ কিনতে হবে, নিজের খাইতে হবে। সুতরাং এটার সাথে মৌলিক মানবাধিকার, ওই যে আমাদের আইএলওর কনভেনশন জড়িত, আমাদের যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস 1948 সালের মানবাধিকারের সনদ, সেগুলি, এগুলি যদি আপনি এটা না করে টাকা না দেন, দেরি করেন, তাইলে ওই আন্তর্জাতিক মানবাধিকার সনদের ভায়োলেশন হবে। সুতরাং আপনার বিরুদ্ধে রাইট অর্গানাইজেশন সহ বিভিন্ন অর্গানাইজেশন খেপে যাবে, আবার আরো আছে নারীবাদী অনেক এনজিও আছে, তারাও খেপে যাবে। আবার আমাদের মহিলা সমিতি আছে, তারাও খেপে যাবে। সুতরাং এই জন্য এগুলি খুব দ্রুত ডিসবার্স করে দিতে হবে উইদিন 3 ওয়ার্কিং ডেজ। ঠিক আছে, 3 কার্য দিবসের ভিতরে দিয়ে দিতে হয়। আর কোশ্চেন? থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আর এটা মিনিমাম ওয়েজ, যেটা মিনিমাম ওয়েজ, ওই যে আমাদের মিনিমাম ওয়েজ বোর্ড, এটা সরকারের 25টা সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ করে, যাতে শিক্ষানবিশ এমপ্লয় ওয়ার্কারদের যেন কেউ ঠকাইতে না পারে, কারণ তারা তো কাজ শিখবে। এটা একেবারে চার্ট করে দিয়েছে কোন সেক্টরে কত, দোকানে কত, পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে কত, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কত। এটা হচ্ছে শিক্ষানবিশ, ওরা এখনো কাজ একদম ন্যূনতম মজুরি বিট শিক্ষানবিশদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এটা প্রত্যেক বছর বছর আমাদের শিল্প মন্ত্রণালয় এবং লেবার মন্ত্রণালয় মিলে এটা ন্যূনতম মজুরি বোর্ড একটা আছে, এরা কয়েকদিন বাদে বাদে এগুলি করে। এগুলি নিয়ে আবার রাইট অর্গানাইজেশন লেবার অর্গানাইজেশনের মধ্যে একটা দড়ি টানাটানি হয়। মানুষ মনে করে যে লেবাররা এই কয় টাকায় বেতন পায়। এটা হচ্ছে যে লেবার একদম হ্যান্ড র, খালি হাতে ঢুকছে, কিছুই জানেন, তাদের জন্য একটা ন্যূনতম গ্যারান্টিড মানে স্যালারি বা ওয়েজেস পাওয়ার জন্য এই ন্যূনতম মজুরিটা নির্ধারণ করা হয়। ন্যূনতম মজুরি বোর্ড এই কাজটা করে। সাধারণত কোনো অর্গানাইজেশনে এত মানে এত কম বেতনে কেউ কাজ করে না। ওরা মনে করে যে এই বাংলাদেশের পারসেপশন হচ্ছে মনে হয় যে সব লেবারই এই কয় টাকার বেতন পায়। গার্মেন্টস এ একসময় 1600 টাকা ছিল, তো মানুষ মনে করে যে গার্মেন্টস এর বেতন 1600 টাকা। গার্মেন্টস এ তো অনেকে 40-50 হাজার টাকা বেতন পায়, সেটা জানে না। এবং বিভিন্ন ওয়ার্কাররা সেটা জানে না, ওরা মনে করে গার্মেন্টস এর শ্রমিকরা একটা এই 1600 টাকা পাওয়া
বেতন পায়, আর এফএক্স এর একটা সুদ দাম 7,000 টাকা, অর্থাৎ একটা জুতার দামের সমান ওয়ার্কার বেতন পায় না। তো এই নিয়ে রাইট অর্গানাইজেশন গুলা সমাজে এটা ইয়ে তৈরি করে, কিন্তু ওই লোকটা তো কিছু জানে না। সুতরাং তাকে একটা তার ন্যূনতম খাওয়া দাওয়ার জন্য একটা ন্যূনতম বেতন নির্ধারণ করা, যাতে সে সাবসিস্টেন্স নিজে খায়ে চলতে পারে এবং শরীরের সাফিসিয়েন্ট ক্যালোরি পায়। তো সেই টাকা নিয়ে তারপর যখন সে স্কিল হয়, তখন সে আস্তে আস্তে গ্রেডেশনে বিভিন্ন স্যালারির ধাপে আস্তে আস্তে অগ্রগামী হয়। ব্যাংকেও প্রফেশনাল অফিসারের স্যার নাই, বেতন অল্প দেয়, তারপরে যে সকল ব্যাংকিংটা শিখে, কাজগুলা শিখে, রোটেশন রোস্টারের মাধ্যমে যখন সে নিজেকে আহ, কাজ করার মতো দক্ষতা রপ্ত করে, তখনই সে আস্তে আস্তে বিভিন্ন গ্রেডে অ্যাডজাস্ট হয়, কনফার্মেশন হয়, রেগুলার হয়, তার কেরিয়ার গ্রোথ পাথের মধ্যে সে মুভমেন্টে যায়। এইটাই হচ্ছে আমাদের দেশের বিভিন্ন সেক্টরের ন্যূনতম মজুরি। এখানে বিভিন্ন সময় এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন থাকে, সেগুলিকে আস্তে আস্তে করে গেজেটে দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের এই আর কি। আপনারা আরো কোশ্চেন, আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন। আর ক্লাসটা পরের ক্লাসটা 18 তারিখে গেছে নাকি? জি স্যার, জি স্যার। আমরা 18 তারিখে ক্লাসটা নিব। পরের ক্লাসটা 18 তারিখে গেছে, আমার জন্য ভালো হয়েছে, কারণ আমি 17 তারিখে আমার একটা আহ, বড় বড় মানে বড় প্রেজেন্টেশন আছে এই জায়গায়। সেখানে এই আর কি, সেই প্রেজেন্টেশন শেষ করে ওদের আবার দাওয়াত আছে। তো ওদের ইফতার দাওয়াত সব কিছু শেষ করে আসতে আসতে আপনার, তবে 18 তারিখের ক্লাসটা কিন্তু সব লেবার কোড। আপনার কিভাবে আপনি লেবার, আপনার লেবারের ম্যাটার গুলা, কোর্টের ম্যাটার গুলা এবং লেবার ডিরেক্টরি ম্যাটার গুলা আপনি কিভাবে সেটেল করবেন প্রফেশনালি, আমরা সেটা আলোচনা করব। কারণ যেহেতু আমি লেবার কোর্টে অনেকবারই যাইতে হয়েছে, মানে মানুষ মামলা করলে তো আমাদেরকে রেসপন্ডেন্ট দেয়, লেবাররা মামলা করলে। তো সব জায়গায় আমি যাওয়ার অভিজ্ঞতা আছে সেই কারণে। এবং আমরা যাই মানে মামলা করলে, কারণ আহ, এত বেশি সময় লাগে যে আমরা তো টাইম পিটিশন দিয়েই 2-3 বছর কাটাই দিই, অর্থাৎ এমপ্লয়ি ততক্ষণে না খেয়েই মরে যায়। মানে ল একবার মামলা হইলে সেটা সেটেল হইতে কত বছর লাগে অনলি গড। এই জন্য আমি সবসময়, অনেক সময় এমপ্লয়াররা খুব ধমক দেয় যে আপনার আমরা মামলা করবো। আমি বলছি মামলা করেন, কারণ মামলা মামলা করলে আপনার লিটিগেশন সেটেলমেন্ট না হলে আপনার ফাইনাল বেনিফিট আটকে থাকে। আবার আপনি ফাইনাল বেনিফিট রিসিভ করে নিয়ে গেলেন, আবার তারপরে মামলা করবেন, সেই মামলার আপনার মেরিট থাকবে না, কারণ আপনি তো সব নিয়ে চলে গেছেন, তারপরে আপনার মামলা করার রাইট থাকে না। আপনার নিজের বেনিফিটটা এখানে থাকলে তখন আপনার মামলা করার রাইট থাকে। আপনি যদি সম্পূর্ণ অর্গানাইজেশন সাথে সেপারেটেড হয়ে আপনি মামলা করেন, সেই মামলা আবার কজ অফ অ্যাকশন হবে না। কজ অফ অ্যাকশন মানে মামলার কোর্ট শুনবে না। যখন এই এই জিনিসগুলোই আপনি জানতে হবে আর কি। আপনি এখন এই জন্য আমরা অনেক সময় এই জাতীয় হ্যাসেল অ্যাভয়েড করার জন্য মানুষের সার্ভিস বেনিফিটটা দ্রুত সেটেলমেন্ট করি। সার্ভিস সার্ভিস বেনিফিট যদি সেটেলমেন্ট না করেন, তাহলে আপনার লিটিগেশনের ঝুঁকিটা থাকে। এই আর কি। আবার আপনি যদি মনে করেন যে মানুষ মামলা করে কি, আমার তো উকিল বসে আছে, সুতরাং আমি উকিল খালি টাইম পিটিশন দিবে, আমি এই লোককে বোগাই ছাড়বো 30 বছর, আপনি ভোগাইতে পারবেন, কারণ আমাদের কোর্ট কাটালি টাইম পিটিশন দিলে টাইম পিটিশন মঞ্জুর হয়ে যায়, বুঝছেন না? তো সেই ক্ষেত্রে আমাদের সোসাইটি হচ্ছে এই মানে এইরকমই। আপনার মামলা একটা শুরু হইলে সেটা আর শেষ হইতে দেখা যায় না, সেটা চলতেই থাকে অনন্তকাল। তো ঠিক আছে, আপনাদের আর 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 কোনো কোশ্চেন আছে? স্যার, ওই যে এই মজুরির ওইখান থেকে একটা কোশ্চেন ছিল, ওইখানে এই শ্রমিক এবং হচ্ছে ইয়ে বলা আছে কর্মচারী, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। আপনার লেবার ল, মনে করেন আপনার এই শ্রমিক, ফ্যাক্টরি হলে শ্রমিক। আবার আপনার, শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর যদি মনে করেন পিডিবি একটা সংস্থা, সেখানেও লেবার ল অ্যাক্টিভিটি। তো সেখানে তো শ্রমিক নাই, সেখানে হচ্ছে কর্মচারী। ঠিক আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মনে করেন, সেখানে তো শ্রমিক নাই, সেখানে যেই কর্মচারীরা, যারা ওই যে লাইন ফিটার, ইলেকট্রিশিয়ান, অন্যান্য লোকজন আছে না, যারা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কাজ করে, সেখানে লেবার ল, সেখানে ওরা কর্মচারী। আর ফ্যাক্টরিতে ওরা হচ্ছে শ্রমিক, একই জিনিস। মানে ওই লোকটা ফ্যাক্টরির বাইরে আসলে কর্মচারী, সে ফ্যাক্টরির ভিতরে ঢুকলো ওয়ার্কার, শ্রমিক। ঠিক আছে, বোঝা গেছে এটা? স্যার, হ্যাঁ, স্যার আমি যেমন একটা
একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি অবশ্যই অলরেডি বলেন বলেন বলছেন, বলেন। ওই ভাইয়াটা অলরেডি বলছেন। আমরা একটা বিষয় হচ্ছে গিয়ে, যেমন আমাদের ফ্যাক্টরিতে ওয়ার্কারও আছে, ম্যানেজমেন্ট হুম। স্টাফও আছে, আমি আবার কর্পোরেট অফিস আছে, সেলস পয়েন্ট আছে, আবার একটা R&D ল্যাব আছে, যেখানে আমার আমি দেখা যায় কি ম্যানেজমেন্ট স্টাফ প্লাস ওয়ার্ক, মানে কিছু মেশিনারিজ লোকও আছে। তো তাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আসলে মানে তাদেরকে আমরা আপনার শ্রমিক বা আপনার আমরা আপনার এই আপনার বিষয়টা। আমি বলি, আপনার মনে করেন আপনার এই যে প্রশাসনের লোক যেসব কর্মচারী আছে, প্রশাসনিক লোক, এরা তো সিবি এর মধ্যে যাইতে ভোটাধিকারও দিতে পারে না, এটা লেবার ল এর আওতার বাইরে। লেবার ল লেবার ল অ্যাপ্লিকেবল আপনার ফ্যাক্টরিতে। তারপর ওই যে শ্রমিক কর্মচারী, যেখানে শ্রমিক কর্মচারী কথাটা আসছে ওখান থেকেই। লেবার ল মানে শ্রমিক, ফ্যাক্টরি ঢুকলে শ্রমিক, আবার ওই লোকটা মনে করেন সে আবার অফিসের বাইরে অন্য কাজে গেল, তাইলে সে কর্মচারী। আমি যে পাওয়ার বোর্ডের কথা বললাম, সেখানে তো একজন শ্রমিকও নাই, সেখানে সব কর্মচারী। বুঝতে পারছেন? আর ম্যানেজমেন্ট স্টাফ যেগুলো, সাপোর্ট সাপোর্ট স্টাফ যেগুলি আপনার বলেন যে ক্লিনার, পোর্টার, ঠিক আছে, যারা পরিচ্ছন্ন কর্মী টর্মী, এগুলিও ওই শ্রমিক কর্মচারীর মধ্যে পড়বে, শ্রমিকের মধ্যে পড়বে না। এই কর্মচারীরাও ওই লেবার লয়ে পড়ে। ক্লিনার, পোর্টার, ফোরম্যান, কি কি আছে না অনেকগুলা কর্মচারী জি স্যার। লিস্ট। স্যার এদের এরা ক্লিনার এরা গুলোকে যদি থার্ড পার্টি থেকে নেই, স্যার থার্ড পার্টি থার্ড থেকে পার্টি যদি তো সার্ভিস বেসিস। রেগুলার সার্ভিস না আপনার, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল থার্ড পার্টি হচ্ছে আউটসোর্সিং লোক। তা আউটসোর্সিং লোক তো কোম্পানির লোক, সে তো আর লেবার লতে পড়বে না। ঠিক ওকে আছে না? স্যার। স্যার আরেকটা, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, কনসেপ্টটা হুম, ক্লিয়ার। আরেকটা বিষয়, আমরা একটু লেবার ল থেকে যারা ভিজিটে আসেন তাদের হুম। যখন সম্মুখীন হয় আর কি, যেমন কর্পোরেট অফিসে ভিজিট করে তারা আইডি কার্ড দেখতে চায় অ্যাজ পার মানে লেবার ল এর মতো, লেবারের মতো। তো তখন বলে কি, আপনিও শ্রমিক, আপনি শ্রমিকের না, সংজ্ঞা, আমরা ওটা শ্রমিক ওরা সংজ্ঞা ওই দিলে যে আমাদেরকে বলে আপনি যখন বলবেন যে আউটসোর্সিং, তখন আউটসোর্সিং তো আর আউটসোর্সিং লেবার লয়ে ছাড়া স্যার। পড়বে না। আউটসোর্সিং এর একটা আউটসোর্স, জিনিস আছে লেবার লতে, সেটা হচ্ছে আউটসোর্সিং কোম্পানি ওই লেবার লয়ের লেবার অফিসে রেজিস্টার্ড হতে, যেই কন্ট্রাক্টর লোকটা আপনাকে দিছে, সাপ্লায়ার, সে, তার একটা লাইসেন্স লাগে, বুঝছেন না আপনার, সে তার লাইসেন্সিং অথরিটি কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে, ঠিক আছে, তারা ওটা দেখবে যে ওই কোম্পানির ঠিকাদার যে লোক, যে লোকটা আপনাকে আউটসোর্সিং সাপ্লাই দিছে, তার কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স আছে এবং লাইসেন্সটা রিনিউয়াল আপডেটেড আছে। আর সে ধরি ধরি, ও তো আমার আউটসোর্সিং কোম্পানি, তার তো আইডি কার্ড লাগবে, আইডি কার্ড দিলে তো সমস্যা না। আহ, না সে, না স্যার। স্যার আমি একটু, আমি হয়তো বুঝাতে পারছি না বিষয়টা, আমি একটু বলে একটা ইনসিডেন্ট বলি। বলেন আমার বলেন বলেন। কর্পোরেট অফিসের লেবার ল তারা ভিজিট করছে, ভিজিট করেই মানে কর্পোরেট হুম, অফিস কিন্তু এসেই বুঝছি। বলতেছে কি, এখানে আইডি এরকম, হ্যাঁ, এবং আপনাদের যেমন অ্যাকাউন্টস এর একটা এক্সিকিউটিভ, উনি তো আর লেবার না, ঠিক আছে, হুম, ওনার হুম। ব্যাপারে বলতেছে উনি তো শ্রমিক। মানে ওনার কথা হইতেছে অ্যাজ পার লেবার ল সবার জন্যই সেম। যদি শ্রমিকের সংজ্ঞা, উনি আমাকে বলছে তো শ্রমিকের সংজ্ঞা হিসেব করলে তো বলা যায় আমাদেরকেও শ্রমিকের শ্রমিক সংজ্ঞার বলছে। মধ্যে ওই যে একটা আছে না, ওই যে বদলি শ্রমিক, কি কি ওই যে জি। মানে পার্ট টাইম শ্রমিক, দৈনিক মজুরি শ্রমিক, তো সেটা তার হ্যাঁ দৈনিক, ওগুলি তো হচ্ছে দৈনিক মজুরিতে, কাজ নাই মজুরি নাই, অর্থাৎ যেদিন কাজ করবে সেদিন পয়সা পাবে। আউটসোর্সিং এর লোকরা হ্যাঁ। অ্যাবসেন্টের তার পয়সা পায় না। তো সেখানে ওই না যে স্যার। ওই দৈনিক মজুরিতে নিয়োজিত যে শ্রমিক, সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে সে। তার আউট ইয়ে হইলে ওই যে 15 দিন না 14 দিন সহ কি একটা বেতন টেতন, কি একটা সার্ভিস বেনিফিট গজায় তার, অল্প কিছু আর জি কি, স্যার। জি। ওইটার মধ্যে পড়বে আর কি। ওই যে শ্রমিক সাইড পদে শ্রমিক, বদলি শ্রমিক, ক্ষণস্থায়ী শ্রমিক, এ, তারপর দৈনিক মজুরিতে নিয়োজিত শ্রমিক, সে যদি এক্সট্রা কাজ করে, ওই যে তার আট আট ভাগের এক অংশ তার ওভারটাইম হবে। তার যদি 8 টাকা দিনে মজুরি হয়, তারা আরো 1 টাকা, 2 টাকা দিবে না, যদি অতিরিক্ত কাজের জন্য। সে, ওই তো সে বদলি শ্রমিক হিসেবে টেম্পোরারি শ্রমিক আর কি। সে পার্মানেন্ট শ্রমিক না, টেম্পোরারি শ্রমিক। ঠিক আছে, ওটা ওটা ওই ধারায় গেছে আর কি, আমি বুঝতে পারছি। তাইলে ওটা ওই ধারা তো যে বেনিফিটটা রাইজ করে সেই বেনিফিটটা দিবেন, অর্থাৎ তাকে তো আপনি 12 ঘন্টার ডিউটির জন্য দেন কেন না? আউটসোর্সিং এ সব জায়গায় তো 12 ঘন্টার জন্য আপনারা নেন। সকাল 8টায় হ্যাঁ শুরু হলে সে ঠিক। রাত 8টায় যায়, হ্যাঁ, রাত 8টায় শুরু হলে সকাল 8টায় যায়। কারণ আউটসোর্সিং জি এ তো স্যার। আপনারা এইভাবেই নেন কেন না?
জি স্যার। না, ফ্যাক্টরি তো স্যার এইভাবেই আমরা মেনটেন করি। কর্পোরেট অফিসে যদি এসে উনি যদি এভাবে আমাদের কাছে চিঠি ইস্যু করে যে এখানে লেভেল ল মেনটেন হচ্ছে না, তো আমার তো কর্পোরেট অফিসে লেভেল ল মেনটেনের কিছু নেই। আমার তো যারা দে আর নট লেবার অ্যাকচুয়ালি। তো এই বিষয়গুলো আমরা প্রায় সময় প্রতিনিয়ত ফেস করি, যদি বা চিঠি রিপ্লাই দিই। কলকারখানার লোকেরা তো এগুলি একটু ডিস্টার্ব করে। তো কলকারখানার লোকের সাথে তো একটা ওই আমি হ্যান্ডেল করছি তো এই আর কি। হ্যাঁ, না স্যার, ওটা তো হ্যান্ডেল হয়, বাট এটা তো আমরা যারা এইচআর প্র্যাকটিস করতে চাই বা প্রপারলি প্র্যাকটিস করতে চাই, এই যে তবে কলকারখানা থেকে যারা তবে আসেন আমার যা মনে তারা। হয় ওদের যেই 8 ঘন্টার পরে যে 4 ঘন্টা আপনারা খাটান, তাকে ওই কর্পোরেট মানে মালিকি হইলে ওই যে 8-এর 1 অংশ দিয়ে ওইভাবে ওভার টাইম দিতে পারে। কারণ কারণ সাধারণত মালিকরা দিতে চায় না। আপনি যদি প্রপোজও দেন তাহলে আপনার উপরে মালিক ছুটে যাবে যে তুমি আবার কোত্থেকে আইলা, কেন না? জি স্যার। হ্যাঁ, কারণ ওখানে তো আপনাকে তো 2 পার্ট, আপনার নিজস্ব এমপ্লয়ার, নিজের সার্ভিস, আবার কলকারখানা তো আইন কানুন দেখবে। কলকারখানা তো এখন ওই যে কি ট্রান্সফরমারের ভিতরে ঢুকে যায়। আমি একবার কলকারখানার লোক নিয়ে একটা সাব স্টেশন ভিজিট করতে গেলাম আমাদের। সেই লোক ওখানে হাই ভোল্ট ক্যামেরা হাত দিয়ে দিছে, ভাগ্যিস ওই কেবলটার উপরে ইনসুলেটর ছিল, ইনসুলেটর নইলে সেই স্পটে কবুতরের মতো মরে যেত। এখন ওই মানে অনেক সময় দেখা যায় লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। আপনি একটা এইচটি সাব স্টেশনে ঢুকে গেলেন, ঢুকে যে আপনি হাই ভোল্টেজ কেবলের আপনি ন্যাচারাল হাত দিয়ে দিলেন উইদাউট এনি প্রোটেক্টেড, কারণ সে সে নিজেই পড়া যে সেফটি মেজার না নিয়ে আপনি কোথাও ঢুকবেন না, সেফটি ইজ ফার্স্ট, কেন না? আর সেই লোকই এডি সাহেব দাম করি এইচটি কেবলের মধ্যে হাত দিল। তা আমার ইঞ্জিনিয়ার তো চিৎকার করে হলো, স্যার আপনি তো মরে গেলেন, এই আর কি। তখন তাকে আমি ধরে নিয়ে আসছি, অবশ্য তখন তার গায়ের কাপ উঠে গেছে। মানে হয়তো তার কোথাও হাই এইচটি সাব স্টেশনে ঢুকেন দেয়, হয়তো মনে করছে এটা একটা সুইচ অফ অনের বিষয় আর কি। এই আর কি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন। আর ইদানিং কলকারখানার উৎপাত সব ফ্যাক্টরিতে আছে, বুঝতে পারছেন? এবং র্যান্ডম জরিমানা করতেছে বিভিন্ন জায়গায়। এবং আগে তো নোটিশ টোটিশ দিয়ে আসতো, এখন উইদাউট নোটিশ আসে, কেন জি না? স্যার, ফ্যাক্টরিতে জি স্যার, ফ্যাক্টরির জন্য তো নো প্রবলেম স্যার, মানে কর্পোরেট হ্যাঁ, অফিসে যদি এসে এইভাবে মানে আনলফুল কাজ করে তখন কর্পোরেটে বিষয়টা। আসে ও প্র্যাকটিক্যালি কর্পোরেটে আসে অন্য ধান্দায়। কর্পোরেটে তো মালিক থাকে, সুতরাং মালিকের সাথে তার যোগাযোগ থাকা দরকার, ওই উদ্দেশ্যে আসে, আপনাকে ধরার জন্য আসে না। এই আর কি, ঠিক আছে না? সে আসে তো আপনার বসের সাথে যোগাযোগ করার জন্য আসে। আর রোজার 20 তারিখের পরে আরো বেশি বাড়ে, এই আর কি। জি স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন। ইনশাল্লাহ 18 তারিখে আপনাদের লেবার কোর্ট, লেবার আরবিট্রেশন, লেবার নেগোসিয়েশন সব লেবার নিয়ে থাকবে, ঠিক আছে? স্যার ওই আমাদের তো 18 তারিখে ক্লাস শেষ হয়ে যাচ্ছে স্যার, আমাদের ইভালুয়েশনের কোনো বিষয় টিষয় আছে নাকি স্যার? ইভালুয়েশন তো ওই যে ইনস্টিটিউট, আমি তো হচ্ছি ওদের ফ্যাকাল্টি, মানে আমি তো হচ্ছি হায়ারের মানুষ, বুঝছেন না? ওরা ওখানে ওখানে রিয়াজ আছে, রিয়াজ উইল কমিউনিকেট ইউ, ঠিক আছে? আর আপনারা কিছু শিখতে পারলে এটাই আমার ক্রেডিট। আমরা 28-29 বছর প্রফেশনালি চাকরি করছি, সুতরাং প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনার একাডেমিতে স্যার, কিন্তু বই পুস্তকে অন্য জিনিসগুলো পড়ায়, আমাদের মতো যারা আমরা যারা এই প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে কাজ করি তাদের সাথে অভিজ্ঞতার শেয়ারটা, লার্নিংটা আপনাকে অনেক ম্যাচিউর করবে, আপনাকে অনেক কনফিডেন্ট করবে। কারণ আপনার লেবার লর পুস্তক পড়ে লেবার লর কিছু শেখা যাবে না, কিন্তু লেবার ল প্র্যাকটিস করে শিখতে হবে। স্যার, আর একটা হুম, কথা বলতাম স্যার। বলেন। স্যার, আমরা হচ্ছে আপনার ডিসিপ্লিনারি অ্যাকশনের উপর ওটা ওদের ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কোর্স আছে, আমরা চাই স্যার, মানে ওদের সাথে আলাপ করেন, তাইলে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনি ওখানে বলেন যে আমরা ডিসিপ্লিন বদি লেবার ল, সার্ভিস ল বা আমাদের কোর্ট, এই প্রসিডিং এ অ্যাডমিনিস্ট্রেশন ওদের একটা কোর্স আছে, ওটা আপনি ওদের সাথে, ওরা আপনারা যদি ইয়ে করেন, ইন্টারেস্টেড হন, তাহলে ওই যে এপ্রিলের শেষের দিকে আমি আবার ফ্রি থাকবো, বুঝতে পারছেন না? এপ্রিলের শেষের দিকে আমি ফ্রি থাকবো, আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আর ফ্রি সময় নাই, এই আর কি। তা আপনারা ওদের সাথে যোগাযোগ করলে যে এই যে ডিসিপ্লিনারি প্রসিডিং ঠিক আছে।
কিভাবে চার্জশিট হয়, কিভাবে ইনকোয়ারি হয়, কিভাবে জবাব দেওয়া হয়, কিভাবে সেকেন্ড লেটার ইস্যু করা হয় প্রফেশনালি। এই কাজগুলো আমরা বিভিন্ন জায়গায় করি, তো আমাদের প্রত্যেকদিন জবের মধ্যে এগুলি থাকে। শোকজের উত্তর জি স্যার। আসলে, শোকজ না হলে, এগুলি আমরা প্রফেশনালি, আপনারা ওদেরকে বললে একটা কোর্স করতে পারেন, এবং ওকে। তাও এপ্রিলের লাস্ট। তো ঠিক আছে, আচ্ছা। ইনশাল্লাহ 18 তারিখে দেখা হবে ইনশাল্লাহ। জি, 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 সালাম ইনশাল্লাহ আলাইকুম। আজকের মতো আমরা শেষ করছি। আর আপনাদের বিভিন্ন রিকোয়েস্ট আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে একটু আপনারা জানিয়ে দিবেন, ঠিক আছে? রিয়াজ ভাই, আচ্ছা, আমি বাবা জি আনোয়ার ভাই। হোসেন বলছিলাম। তো হ্যাঁ ভাইয়া, আপনাদের, আপনি ভাইয়া আরেকটা বলি, আমরা যারা পার্টিসিপেন্ট এদের সবার লিস্টেড থাকলে একটু ভালো হয়, আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, মানে কে কোন ইয়েতে আছে, কোম্পানিতে আছে, কে কিভাবে আছে, আমাদের একটা লিস্ট দিয়ে দিলে আমরা হচ্ছে উম, ভবিষ্যতে ধরেন যে কোনো প্রোগ্রাম থাকলো আমরা একটু একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ। আপনার রিকোয়েস্ট আমরা রাখলাম, আমরা থ্যাংক আপনাদের গ্রুপে জানিয়ে দিব কি করা যায়। ওকে, ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।